জয় ভারত, বন্দে মাতরম। তো আজকের আমরা ভিডিও শুট করতে চলছি জম্মু কাশ্মীরের যে পেহেলগাঁও দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট, সেই পেহেলগাঁও সম্বন্ধে আমরা আজকে বলবো। তো পেহেলগাঁও জম্মু কাশ্মীরের কয়েকটা উপত্যকা আছে, ভ্যালি আছে, যে এগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে পেহেলগাঁও একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। তাছাড়াও আছে গুলমার্গ আছে, এরকম গুলমার্গ, পেহেলগাঁও সহ আরো 4টার মতো খুব গুরুত্বপূর্ণ স্পট আছে, যেগুলো উপত্যকা ভ্যালি খুব সুন্দর গুরুত্বপূর্ণ। সে জায়গায় যে 22শে এপ্রিল যে দুর্ঘটনা হলো, 26 জন পর্যটককে গুলি করে নিহত করলো পাকিস্তানের জঙ্গি, এবং সে পাকিস্তান সরকার তাদের পুরো সাপোর্টে ছিল। সেই জায়গাটা সম্বন্ধে একটু বলি। যে সম্পূর্ণ জায়গাটা পাহাড় দিয়ে ঘেরা। সেই জম্মু কাশ্মীর আমরা ম্যাপে যদি দেখতে পারি, তাহলে ম্যাপটা দেখতে পারবো আমরা। এইদিকে তোমার হলো এই যে লাদাখ, তারপরে এই যে কাশ্মীর, জম্মু কাশ্মীর, এই জায়গাটাতে আমাদের হলো পেহেলগাঁও। এই পেহেলগাঁও এই জায়গাটার মধ্যে যত ঝামেলা শুরু করে, আর এই পাকিস্তান বর্ডার দিয়ে পাহাড় বেরিয়ে তারা এদিকে আসে। এবার এই ম্যাপ সম্বন্ধে আরেকটু বলবো আমরা। এখানে তোমাদের হলো যে সিন্ধু নদী আছে, যে সিন্ধু নদী এই দিক থেকে যে আসছে পাকিস্তান দিয়ে, পাকিস্তানের পাঞ্জাব দিয়ে, রাজস্থান দিয়ে, এই সিন্ধু নদী সম্বন্ধে কিছু বলবো। তারপরে কি কি রেস্ট্রিকশন লাগাইছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করবো। তো যাই হোক, যে জিনিসটা আমাদের বিষয় আলোচনার মতো বিষয়, যে 22শে এপ্রিল যে দুর্ঘটনাটা ঘটলো, পেহেলগাঁও দুর্ঘটনা, এটা জাস্ট মেনে নেওয়ার মতো নয়। এবং ভারত সরকার তার তীব্র বিরোধিতা করে এবং সারা ভারতবর্ষ এর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সবচেয়ে যে বড় ক্ষতিটা হয়েছে, সে ক্ষতিটা হলো আমাদের অর্থনীতির উপর। ভারতের অর্থনীতি সহ ভারতের বিশেষ করে অর্থনীতির উপর তারা একটা বিশেষ একটা প্রভাব পড়েছে। ভারত সেই 2019 সালে 370 ধারা তুলে দেওয়ার পর যে ধীরে 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 একটা ভালো জায়গায় পৌঁছেছে ভারত, সেই জায়গা থেকে কিভাবে একেবারে 5 বছর, 5 বছর সাল G20 সম্মেলন করলো, সেই তো আমাদের জম্মু কাশ্মীরে। এই যে নির্দিষ্ট ধারা দেয় তারা, মানে একটা প্যারামিটারে জম্মু কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করার জন্য ভারত সরকার একটা তীব্র চেষ্টা করতেছে, এবং সেখানকার রুটি রোজগার এবং অর্থনীতি দেখে চাঙ্গা করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছে সরকার। সেই জিনিসটাকে ধূলিসাৎ করলো। এর প্রতিবাদ আমরা সবাই চাই, এর প্রতিবাদ সমস্ত দেশবাসী চাই। ভারতীয় সেনা, নৌজওয়ান এবং সেনাবাহিনী, এয়ারফোর্স সবাই নেবে। সিবিআই এনআইএ র ফেল হয়েছে, যে ফেলিওর হয়েছে। কেন ফেলিওর হলো? তার কারণ তারা এই তথ্যটা পারলো না। এবং সবচেয়ে বড় ভাইটাল বিষয়, যে জম্মু কাশ্মীরের এই যে 370 ধারা এবং এই জায়গাটা একমাত্র ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব ছিল এই একটা বিশেষ বাহিনী আছে। এই বাহিনীটা বিশেষ করে তারা বিভিন্ন একদম গোড়ার থেকে খবর তুলে নিয়ে সমস্ত জায়গায় এরা ছড়াই দিতে পারে, এবং তো ভিতর থেকে এরা একটা খবর নিতে পারে, যার ফলে তখন সন্ত্রাসবাদী কার্যকলাপগুলো হয় না। বা এবার ভারত সরকার সরাসরি দোষারোপ করছিল পাকিস্তানকে, এবং পাকিস্তান এটা সঙ্গে সঙ্গে নস্যাৎ করে দিয়েছিল। পাকিস্তানের বিবৃতিতে বলা আছে কি, যে পাকিস্তানের প্রমাণ ছাড়া পাকিস্তান কোনো জঙ্গি মদত পুষ্ট করতেছে না। ভারতের পিছনে ভারতের সন্ত্রাস হামলার পিছনে পাকিস্তানের কোনো হাত নেই। এই বিবৃতি পাকিস্তান থেকে প্রকাশ করলো। কিন্তু পাকিস্তান থেকে প্রকাশ করার পর ভারত সরকার আবার কি করলো? সার্জিক্যাল স্ট্রাইক। কোথায় সার্জিক্যাল স্ট্রাইক? ভারতে যে পাকিস্তানের দূতাবাস আছে, সেই দূতাবাসের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করলো। এবং সার্জিক্যাল স্ট্রাইক করার পর দেখতে পারলো এবং বুঝতে পারলো যে পাকিস্তানের যে দূতাবাস আছে ভারতের মধ্যে, সেই দূতাবাসকে ব্যবহার করে এরা বিভিন্ন ধরনের জঙ্গি কার্যকলাপ এবং তথ্য আদান প্রদান করছে। এছাড়াও আরেকটা ভাইটাল বিষয়, সেটা হলো রেডিও তরঙ্গ। এই যে রেডিও তরঙ্গ, এই রেডিওর মাধ্যমে তারা যোগাযোগ করছিল। উর্দু ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, এই সমস্ত ভাষা ব্যবহার করে এরা বিভিন্ন তথ্য আদান প্রদান করছিল। এবং ইভেন আরেকটা খবর, যেটা এরা ইন্টারনেট ব্যবহার করেনি, বিশেষ ধরনের একটা অ্যাপ ব্যবহার করছে। এই অ্যাপের মাধ্যমে এরা জঙ্গি কার্যকলাপ করেছিল। ভারতের কাশ্মীরে 2জন স্থানীয় ছিল এবং 2জন পাকিস্তান মদতপুষ্ট, পাকিস্তান থেকে সরাসরি এসেছিল। এই যে তারা সীমান্ত পেরিয়ে আসলো, এটা সম্পূর্ণ গোয়েন্দার ফেল। গোয়েন্দা বলতে আমরা কি বুঝি? এনআইএ, সিবিআই, র। আমরা যদি ইসরায়েলে হামাস এবং মোসাদ বাহিনী দেখি, সেক্ষেত্রে তাদের স্ট্রং গোয়েন্দা বিভাগ, কিন্তু আমাদের এই গোয়েন্দা বিভাগে এই জায়গাটা ফেলিও রয়েছে। এছাড়াও বলতে গেলে কি হয়, এদেরকে একটা ভালো ধরনের শিক্ষা দেওয়া দরকার। তো ভারত স্বাধীনতা লাভের পর থেকে 1999 সালে একবার যুদ্ধ, 1960 সালে একবার যুদ্ধ,
তারপরে 2019-এ একবার যুদ্ধ, পুলওয়ামা হাঁটা, তারপরে এই যে পর একটা যুদ্ধ এরা জিততে পারে না। কার্গিল যুদ্ধ, কার্গিল বিজয় দিবস, একটা যুদ্ধ পাকিস্তান জিততে পারে না। অথচ 1960 সালে একবার যুদ্ধ করলো, 1999 সালে একবার যুদ্ধ করলো, আবার 2019 সালে একবার যুদ্ধ করলো। একটা যুদ্ধ 2019-এ পুলওয়ামা হাঁটা ছিল, তারপরে 1999 কার্গিল যুদ্ধ, 1960 সালে তোমাদের হলো ওই পাকিস্তানের সঙ্গে ভারতের একটা কাশ্মীর নিয়ে যুদ্ধ হচ্ছিল। একটা যুদ্ধ জিততে পারেনি, অথচ পাকিস্তান বারবার কাশ্মীরকে নিজেদের দখলে নিতে চায়। এটা তো সম্পূর্ণ অবৈধ। তাদের যে পাকিস্তানের যে সম্পূর্ণ একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো বালুচিস্তান, সেই বালুচিস্তানের মানুষ এখন পাকিস্তানের সঙ্গে থাকতে চাচ্ছে না। না আছে তাদের রুটি, না আছে রোজগার, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের পেটের মধ্যে না ভাত, তারা যুদ্ধ খেলা একটা মনে হয়, এবং ভারতের পিছনে সবসময় এরা লেগেই থাকে। এই যে তাদের মন মানসিকতা, নিম্ন মনের মানসিকতা, এই সমস্ত জিনিস যাতে ভারতের দিকে আর ঝুঁকতে না পারে, তার জন্য তাদের একটা মোক্ষম দেওয়া দরকার। এবং সেই জন্য ভারতের যা করণীয় সেই জিনিসগুলো করা দরকার। যেমন ভারত কূটনীতি থেকে শুরু করে স্থলবাহিনী, নৌবাহিনী এবং এয়ারফোর্স, সমস্ত দিক দিয়ে 3 দিকে ঢেলে সাজাচ্ছে। কিন্তু এই দিক দিয়ে আবার বলা যেতে পারে চীন কিন্তু আবার এর ফায়দাটা লুটিয়ে নিতে পারে। একদিকে ভারত যেমন পাকিস্তানের এইদিকে যুদ্ধাংদেহী মনোভাব আছে, কিন্তু চীন আবার ভারতের দিকে কিন্তু এই সুযোগে কিন্তু একটা ফায়দা লুটিয়ে নিতে পারে। সেদিকে কিন্তু ভারত সরকারের একটা লক্ষ্য রাখা উচিত, এবং ভারত সরকার সেই দিকে ফোকাস করা দরকার। এবং পাকিস্তানকে এমন একটা মোক্ষম জবাব আসছে, আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে বালুচিস্তানকে এখন বালুচিস্তানের মানুষ যেমন ভারতের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে, পাকিস্তানের সঙ্গে থাকতে চাচ্ছে না, সেই রকম বালুচিস্তানকে ভারতে ফিরিয়ে নেওয়া উচিত এবং পাকিস্তানকে একটা মোক্ষম জবাব দেওয়া উচিত। এবং প্রধানমন্ত্রী যেমন বলেছিলেন যে তাদের জঙ্গিদের কার্যকলাপ কোমর ভেঙে দেওয়া উচিত, অবশ্যই তাদের কোমর ভেঙে দেওয়া উচিত, যাতে আর ভারতের দিকে যাতে ওরা তাকাইতে পারে না। ওরা উন্নয়নের দিকে ঝোঁকে না, ওরা হলো সন্ত্রাসবাদী কার্যকলাপ। দীর্ঘদিন থেকে ওদের একটাই ফান্ডা, সেটা হলো কিভাবে ভারতকে দুর্বল করা যায়, কিভাবে ভারত এখন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 3 নম্বর ইকোনমিক জিডিপিতে এগিয়ে আসছে, সেই দিকে কিন্তু সবাই জানে। এবং পাকিস্তান সেই দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে, এবং পাকিস্তান তাদের দেশের নাগরিক খেতে পারে না, অথচ তারা পরমাণু বোমা, মিসাইল, এই সমস্ত সেনাবাহিনীর দিকে তারা অস্ত্রের ভান্ডার বাড়াই দিয়ে থাকে। এই যে তাদের অস্ত্র ভান্ডার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই দিকে কিন্তু ওরা প্রচুর পরিমাণে টাকা খরচ করছে। আর একদিকে দেশের মানুষ খেতে পাচ্ছে না, সেই দিকে তাদের কোনো, অথচ জঙ্গিদের পিছনে এরা হাজার লাখ টাকা খরচ করতেছে। এদের এখন মুখ্যম জবাব দেওয়ার সময় এসে গেছে। আবার দেখো আমাদের ভারতের প্রতিরক্ষা বাহিনী সমস্ত আমাদের ঢেলে সাজানো আছে, তবুও কোনো একটা কারণে এই শীতকালীনের জন্য সেই যে RAA যে বাহিনীটা, সেই বাহিনীটা সেই পাহেলগাঁও এবং জম্মু কাশ্মীর এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে। এই সুযোগটাকে ওরা কাজে লাগে। এই যে একটা নানান একটা যে কাহিনী, এই যে তারা সবসময় একটা ভারতের প্রতি একটা বিদ্বেষ মনোভাব, এই বিদ্বেষ মনোভাবটা তাদের মধ্যে কেন আসবে? এই বিদ্বেষ মনোভাব হওয়ার আগে তাদের মনে একটা ভয় দেওয়া দরকার। তারা যাতে ভয় পায় যে ভারতের দিকে তাকাইতে। এই দিক দিয়ে যেমন তোমাদের হলো সিন্ধু জল চুক্তি 1960 সালে ইন্দিরা গান্ধীর সময় যেমন হয়েছিল, যে সিন্ধু নদীর 80% জল ভারত ব্যবহার করবে, 20% জল পাকিস্তান ব্যবহার করবে। এখন যেটা ভারত সরকার যেমন রেস্ট্রিকশন লাগাচ্ছে, প্রতিবন্ধকতা, কূটনৈতিক চাপ তৈরি করে দিচ্ছে। কেমন কূটনৈতিক চাপ? যে 20% জল যেমন পাকিস্তান ব্যবহার করে, এই 20% জলও তাদের বন্ধ করে দিয়েছে। এবং এই 20% একদিকে যেমন আমরা ম্যাপটার মধ্যে দেখতে পাবো যে 20% এই যে সিন্ধু নদী আমাদের, এই সিন্ধু নদীর 20% জল যদি এখানে বন্ধ করে দেয়, ব্লকেজ করে দেয় এই জায়গাটা, আর 20% জল এবার কি করবে ভারত সরকার, যে ওই 20% জলের মধ্যে মানে বর্ষার সময় সমস্ত গেট খুলে দেবে এবং বর্ষার মধ্যে ভেসে যাবে। আবার যখন খরা পড়বে, খরার মরশুমে জল বন্ধ করে দেবে। একদিকে খরায় মারা যাচ্ছে, আর একদিকে বর্ষায় মারা যাচ্ছে। আর একটা যেটা সবচেয়ে ভাইটাল বিষয়, সি ব্লক আমার এটা ভারতের ম্যাপ, আমরা এশিয়া ম্যাপ হলে আমরা ভালো বুঝতে পারবো। এইদিকে যে আরব সাগর আছে, এইদিকে পাকিস্তান, এই যে এখানে সি ব্লক, সমস্ত সমুদ্রের বন্দর পাকিস্তান এই সি ব্লকের মাধ্যমে করে এই জায়গাটা তাদের ব্লকেজ করে দেওয়া দরকার। এই ব্লকেজটা যাতে তারা আর ব্যবসা বাণিজ্য করতে পারে না। এই রকম প্রতিবন্ধকতা। এছাড়াও পাকিস্তানকে যে করোনা লকডাউনের সময় চীন যে একটা মোক্ষম জবাব দিয়েছিল, তাদের যে ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো কিট দিয়েছিল, তবু পাকিস্তান কিন্তু শিক্ষা হচ্ছে না, তবু তারা চীনের দিকে সরে যাচ্ছে, এবং তারা বড় ধরনের একটা করিডোর এই চীন থেকে এদিকে কাশ্মীরের উপর দিয়ে দিয়েছে, ভারতের বিরোধিতা সহ। তবুও কিন্তু এখন যে পেহেলগাঁওয়ে যে 26 জন পর্যটক যে নিহত হলো, এর দায় তাহলে কে নেবে? এর দায় অবশ্যই পাকিস্তানকে নিতে হবে, এবং পাকিস্তানকে এর কড়া জবাব দিতে হবে। সময় এসেছে পাকিস্তানকে মুখ্যম জবাব দেওয়ার, সময় এসেছে পাকিস্তানকে তার বদলা নেওয়ার, সময় এসেছে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার, সময় এসেছে জঙ্গির কোমর ভেঙে দেওয়ার, সময় এসেছে ঘরে ঢুকে জঙ্গিকে খতম করো।
সময় এসেছে পাকিস্তান যাতে আর ভারতের দিকে তাকাতে পারে না। সমস্ত কিছু প্রতিবন্ধকতা যেরকম হবে, পাকিস্তান যাতে আর সাহস পায় না যে ভারতের দিকে তাকাবে, পাকিস্তান যাতে আর সাহস পায় না ভারতের উন্নয়নের স্বার্থে উন্নয়নকে নষ্ট করতে। তো সবাইকে অবশ্যই বলবো যে পাকিস্তানের বিরুদ্ধে যেমন প্রতিবন্ধকতা, কূটনৈতিক চাপ তৈরি হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে যা কিছুই হোক, যত বড় যুদ্ধ হোক, যত বড় কিছুই হোক না কেন, তার জন্য আমাদের ভারতবর্ষের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এবং সর্বোপরি এই যে সর্বোপরি যে জঙ্গিরা কার্যকলাপ করেছে, নাম জিজ্ঞাসা করে ধরে ধরে একদম হিন্দু ধর্মের মানুষদের মেরে ফেলছে, এটা একদমই কাম্য নয়। এটা এটা একটা জঘন্যতম কাজ। এবং সবচেয়ে আরো দেশের একটা আত্মমর্যাদার মতো কথাবার্তা বলছে যে যাও তোমাদের সরকারকে গিয়ে বলো তোমাদের বাঁচাবে। এই যে কতগুলো কথা ধারণা যখন মারছিল, এই যে কতগুলো কথা তারা বলছিল, এক ধরে ধরে একটা জিনিস ধরে ধরে, তো এর জবাব দেওয়ার একটা মক্ষম দেওয়া হয়েছে যে ভারত বর্ষে আমরা সবাই আছে, যে সরকার সমস্ত বিরোধী দল একসঙ্গে আছে, সমস্ত দেশবাসী, সমস্ত মানুষ ভারতের পাশে আছে, যে পাকিস্তান মক্ষম জবাব দেওয়া আছে। পাকিস্তান ভারতের অংশ ছিল, আবার যেন পাকিস্তান দেশ এই বলে আমি